আপনারা যারা আগের দিনের রেডিও ব্যবহার করেছেন তার একটি বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন। রেডিওতে একটি চ্যানেল থেকে অন্য চ্যানেলে যাওয়ার সময় একটি নয়েজ শোনা যায়। এই নয়েজের 1% সাউন্ড হচ্ছে বিগ ব্যাংয়ের পরবর্তী রেডিয়েশনের সাউন্ড। এমনকি আগের দিনের টেলিভিশনের মাধ্যমে বিগ ব্যাংয়ের পরবর্তী রেডিয়েশন দেখাও যেত। আগের দিনে টিভিতে যেই ঝিরঝির বা গ্লিচ দেখা দিত তার খুব ছোট্ট একটি অংশ তৈরি হতো বিগ ব্যাংয়ের পরবর্তী রেডিয়েশনের কারণে। সৃষ্টির শুরু থেকে মানুষ মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে এবং হচ্ছে। তেমনি একটি প্রশ্ন হচ্ছে, এই বিশাল মহাবিশ্বের সূচনা কিভাবে হলো? বর্তমানে এই প্রশ্নের সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাংয়ের মতে মোটামুটি 1400 কোটি বছর আগে প্রায় অসীম ঘনত্ব ও অসীম তাপমাত্রার একটি ক্ষুদ্র পয়েন্ট থেকে এই মহাবিশ্বের সূচনা, যাকে বলা হয় বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ। যদি বিস্ফোরণ শব্দটি ব্যবহার করা উচিত নয়। 1925 সালে এডউইন হাবেল অবজারভেশনের মাধ্যমে দেখালেন যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি একা নয়, বরং মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো অসংখ্য গ্যালাক্সি রয়েছে। পরবর্তীতে 1929 সালে জানা গেল যে গ্যালাক্সিগুলো পরস্পর থেকে তাদের দূরত্বের অনুপাতে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। এখন সময়ের সাথে সাথে মহাবিশ্ব যদি প্রসারিত হয়, তবে আমরা যত পেছনের দিকে যাব তত মহাবিশ্বকে সংকুচিত অবস্থায় পাব। তার মানে সময়ের পেছনে যেতে যেতে এমন একটি অবস্থা পাব যেখানে সম্পূর্ণ মহাবিশ্ব একটি পয়েন্টে অবস্থান করবে। ঠিক এইরকম ধারণা থেকেই জন্ম নেয় বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রেড হয়েল 1949 সালে। ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো থিওরি এভিডেন্স ছাড়া অকার্যকর। বিগ ব্যাং থিওরি আলোচনায় আসার পর দীর্ঘ সময় পর্যন্ত এর সপক্ষে মানুষের হাতে কোনো এভিডেন্স ছিল না। এখন বিগ ব্যাং যদি সত্যিই ঘটে থাকে, তবে বিগ ব্যাংয়ের সময়ের উচ্চ তাপমাত্রা থেকে উচ্চ শক্তির গামা রে নির্গত হবে। সেই সময় থেকে এখন পর্যন্ত মহাবিশ্ব ক্রমাগত এক্সপ্যান্ড হচ্ছে, সেই সাথে ঠান্ডাও হয়েছে। বর্তমানে মহাবিশ্বের গড় তাপমাত্রা 27 কেলভিন। ফলে সেই প্রাথমিক গামা রে বর্তমানে মাইক্রোওয়েভে পরিণত হয়েছে। এখন এই মাইক্রোওয়েভ যদি ডিটেক্ট করা যায়, তবে তা বিগ ব্যাংয়ের সপক্ষে শক্তিশালী এভিডেন্স হতে পারে। 1965 সালে পেনজিয়াস এবং উইলিয়ামসন স্যাটেলাইট কমিউনিকেশন নিয়ে বেলস ল্যাবে কাজ করেছিলেন। তারা স্যাটেলাইট থেকে আসা সিগন্যালকে শনাক্ত করার জন্য বিশাল রেডিও টেলিস্কোপ ব্যবহার করেছিলেন। কিন্তু তারা দেখতে পান রেডিও টেলিস্কোপকে যে কোনো দিকেই মুভ করা হোক না কেন, টেলিস্কোপ সবসময় কিছু অপ্রয়োজনীয় নয়েজ ক্যাপচার করছে। ফলে তারা যান্ত্রিক কোনো ত্রুটি কিনা তা পরীক্ষা নিরীক্ষা করেন, কিন্তু দেখতে পান সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু তারপরেও অপ্রয়োজনীয় নয়েজ পাওয়া যাচ্ছিল। পরবর্তীতে বোঝা গেল পেনজিয়াস এবং উইলিয়ামসন যে নয়েজ পাচ্ছিলেন তা মূলত ছিল বিগ ব্যাংয়ের পরবর্তী সময়ের রেডিয়েশন, যাকে বর্তমানে আমরা সিএমবি বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বলি। এই আবিষ্কারের মাধ্যমে বিগ ব্যাং থিওরি একটি শক্ত ভিত্তি পায়। পেনজিয়াস এবং উইলিয়ামসনকে তাদের আবিষ্কারের জন্য 1978 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। তবে তখনও বিগ ব্যাং থিওরিতে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। বিগ ব্যাংয়ের ধারণা থেকে এমন কিছু প্রশ্ন সামনে আসে যার উত্তর কারো কাছে ছিল না। প্রথমত, কেন মহাবিশ্বের সকল স্থানের তাপমাত্রার ডিস্ট্রিবিউশন প্রায় একই রকম? অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দিকেই লক্ষ্য করা হোক না কেন, তাপমাত্রা প্রায় একই রকম। এমনকি প্রাথমিক মহাবিশ্ব বা সিএমবিতেও একই চিত্র দেখা যায়। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়, কারণ মহাবিশ্ব খুবই বিশাল। এই বিশাল কাঠামো সব স্থানে সমানভাবে তাপমাত্রা বন্টন হলো কিভাবে? বিষয়টা কেমন তা বোঝার জন্য একটি বিশাল পাত্র বিবেচনা করুন। মনে করুন এই পাত্রে পানি রয়েছে এবং এই পানিকে গরম করা হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই পাত্রের নিচের অংশের পানি তাপমাত্রা এবং উপরের অংশের পানির তাপমাত্রা পার্থক্য থাকবে। সকল স্থানের পানিতে সমান তাপমাত্রা বিরাজ করবে না। ঠিক একইভাবে মহাবিশ্বের সকল স্থানের টেম্পারেচার সমান হওয়ার কথা নয়। দ্বিতীয়ত, মহাবিশ্বের জ্যামিতিক কাঠামো কেন ফ্ল্যাট? অর্থাৎ মহাবিশ্বের যে কোনো অংশকে লক্ষ্য করা হোক না কেন, সেদিকেই সমতল দেখায়। এখন প্রশ্ন হচ্ছে, মহাবিশ্ব কেন ফ্ল্যাট? তাছাড়া বিগ ব্যাং অনুযায়ী
মনোপল ম্যাগনেটের অস্তিত্ব থাকার কথা। তাহলে কেন আমরা এখনও সেগুলোকে ডিটেক্ট করতে পারছি না? সেই সাথে আরও কিছু প্রশ্ন তৈরি হয়। সকল প্রশ্ন সমাধানের লক্ষ্যে অ্যালান গুথ 1981 সালে কসমিক ইনফ্লেশন থিওরি পাবলিশ করেন। এই থিওরি অনুযায়ী বিগ ব্যাংয়ের একদম প্রাথমিক পর্যায়ে খুবই অল্প সময়ের ব্যবধানে মহাবিশ্বের খুবই বিশাল প্রসারণ ঘটেছিল। সেই প্রসারণের বেগ ছিল আলোর বেগের চেয়েও অনেক অনেক বেশি। এখন অনেকেই বলবেন আলোর চেয়ে বেশি বেগ তো সম্ভব না, তাহলে মহাবিশ্ব কিভাবে আলোর চেয়ে বেশি বেগে প্রসারিত হয়েছিল? এই বিষয়টি সম্পর্কে একটু পরে বলছি। অ্যালান গুথের ইনফ্লেশন থিওরি থেকে বিগ ব্যাংয়ের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়। এখন বিগ ব্যাং থিওরি মহাবিশ্বের সূচনাকে কিভাবে ব্যাখ্যা করে তা বলা যাক। আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে বিগ ব্যাং হয়েছিল। তখন গোটা মহাবিশ্ব একটি পয়েন্টে ছিল, তাই t=0। যেহেতু t=0, তাই মহাবিশ্বের আকার হবে 0। কিন্তু মহাবিশ্বের আকার 0 হবে এটি শুধুমাত্র একটি ধারণা, ম্যাথামেটিক্যালি কোনো প্রুফ নেই। এমনকি সময় t=0 বিবেচনা করলে সেখানে আমাদের পরিচিত ফিজিক্সের সূত্রগুলো অকার্যকর হয়ে যায়, অনেকটা ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটির মতো। অবশ্য অনেকের মতে সিঙ্গুলারিটির ফিজিক্যাল কোনো মিনিং নেই, যার ফলে সময় t=0-তে মহাবিশ্বের সার্বিক অবস্থা কেমন ছিল তা আমরা জানি না। আসলে বিগ ব্যাংয়ের আলোচনা মূলত হচ্ছে বিগ ব্যাংয়ের 10⁻⁻43 সেকেন্ড পরবর্তী সময় থেকে যা যা ঘটেছে তার আলোচনা। কারণ আমরা জানি সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে t=10⁻43 সেকেন্ডস। এখন আপাতত আমরা যেহেতু সময় t=0-তে কী হয়েছিল তা জানতে পারবো না, ফলে এর ঠিক পরবর্তী মুহূর্তে অর্থাৎ বিগ ব্যাংয়ের 10⁻43 সেকেন্ডের পরবর্তী সময়ের অবস্থা থেকেই আলোচনা শুরু করব। তবে এখানেও কথা আছে, আমাদের কাছে বিগ ব্যাংয়ের 10⁻13 সেকেন্ডের পরের সময়ের ডাটা রয়েছে এবং 10⁻43 থেকে 10⁻13 সেকেন্ড এই সময়টায় মহাবিশ্বের অবস্থা আমরা ম্যাথমেটিক্যালি অনুমান করতে পারি, যদিও এর বিপরীতে এক্সপেরিমেন্টাল ডাটা নেই। যাই হোক, এখন বিগ ব্যাংয়ের পরবর্তী সময়ের ধারাবাহিক আলোচনায় আসা যাক। বিগ ব্যাংয়ের সময় মহাবিশ্ব খুবই ক্ষুদ্র একটি পয়েন্টে পুঞ্জীভূত ছিল। সেই পয়েন্টের টেম্পারেচার এবং ঘনত্ব ছিল অকল্পনীয় এবং সেই সময় মহাবিশ্বে কোনো ম্যাটার ছিল না, সবই ছিল পিওর এনার্জি। সেই সাথে সেই সময় মহাবিশ্বের 4টি ফান্ডামেন্টাল ফোর্স বা গ্র্যাভিটি, উইক, স্ট্রং ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই 4টি ফোর্স একসাথে ছিল, যাকে বলা হচ্ছে ইউনিফাইড ফোর্স বা সুপার ফোর্স। পরবর্তীতে 10⁻43 সেকেন্ড থেকে 10⁻36 সেকেন্ডের মধ্যে সুপার ফোর্স থেকে গ্র্যাভিটি এবং স্ট্রং ফোর্স আলাদা হয়ে যায়। সেই সাথে মহাবিশ্বের তাপমাত্রাও কিছুটা কমে যায় এবং ইউনিভার্সের আকারও কিছুটা বৃদ্ধি পায়। পরবর্তীতে 10⁻36 সেকেন্ড থেকে 10⁻32 সেকেন্ড এই ক্ষুদ্রতম সময়ে সংঘটিত হয় ইনফ্লেশন, অর্থাৎ স্পেস অকল্পনীয় গতিতে প্রসারিত বা এক্সপ্যান্ড হয়। এই ক্ষুদ্র সময়ের মধ্যে মহাবিশ্ব তার প্রাথমিক আকার থেকে প্রায় 10⁻78 গুণ বৃদ্ধি পায়, যা খুবই বিশাল প্রসারণ। এটা কতটা বিশাল তা বোঝানোর জন্য একটি উদাহরণ ব্যবহার করা যাক। সেটি হচ্ছে এই ক্ষুদ্র সময়ের মধ্যে একটি পরমাণুর সাইজ থেকে কমলার সাইজ ধারণ করা। তবে বলে রাখি, মহাবিশ্বের কিন্তু কোনো এজ ছিল না, কারণ মহাবিশ্বের বাইরে কোনো স্থান বা স্পেস ছিল না, আর স্পেস না থাকা মানে সেখানে কিছুই ছিল না। বিগ ব্যাংয়ের মাধ্যমেই স্পেসের সূচনা হয়। যাই হোক, ইনফ্লেশনের সময় মহাবিশ্বের প্রসারণ ছিল আলোর বেগের অনেক অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে, আলোর চেয়ে বেশি বেগ কীভাবে পসিবল, কীভাবে সম্ভব আলোর বেগের থেকেও বেশি গতি? আইনস্টাইনের রিলেটিভিটি অনুযায়ী স্পেসের মধ্যে থাকা কোনো বস্তু কখনোই আলোর থেকে বেশি গতি অর্জন করতে পারবে না। তবে এটি কিন্তু স্পেসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্পেস যে কোনো গতিতে সংকুচিত কিংবা প্রসারিত হতে পারে। এখন বলা যাক, এই ক্ষুদ্র সময়ে সংগঠিত ইনফ্লেশন কিভাবে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেয়। প্রথমত, মহাবিশ্ব হচ্ছে হোমোজেনিয়াস, অর্থাৎ মহাবিশ্বকে যেদিক থেকে খুশি দেখা হোক না কেন সবই প্রায় একরকম মনে হয়। এর একটি উদাহরণ হলো বেলুন। আপনি যদি বেলুনটি ফুলান তাহলেই তার সারফেস স্মুথ হবে, না হলে হবে না। এই বিষয়টি সিএমবিতেও দেখা যায়। এখানে যে বর্ণগুলো দেখতে পাচ্ছেন তা মূলত তাপমাত্রার কারণে।
এখানে সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান হচ্ছে মাত্র 0.0001 কেলভিন। এবার আসি মহাবিশ্ব কেন চ্যাপ্টা। আসলে মহাবিশ্ব রিয়েল শেপ আমরা জানি না। ইনফ্লেশন থিওরি আমাদের বলে যেহেতু খুবই অল্প সময়ে মহাবিশ্ব বিশালাকার ধারণ করেছিল, তাই এটি আমাদের ফ্ল্যাট মনে হয়। যেমন আমরা পৃথিবীতে অবস্থান করে পৃথিবীকে ফ্ল্যাট মনে করি, কারণ একে তো আমরা পৃথিবীর উপর অবস্থান করছি, দ্বিতীয়ত আমাদের সাপেক্ষে পৃথিবীর বক্রতা এতটাই সামান্য যে আমাদের কাছে তা ফ্ল্যাট মনে হয়। ঠিক একইভাবে মহাবিশ্বের ভেতরে থেকে তার বক্রতা চিহ্নিত করা খুবই কঠিন। দ্বিতীয়ত, শূন্য মহাবিশ্বের তুলনায় আমাদের অবজারভেবল ইউনিভার্স খুবই ছোট, অর্থাৎ পুরো মহাবিশ্বকে আমরা দেখতে পাই না। আমরা মহাবিশ্বের ক্ষুদ্র একটি অংশকে দেখি, যাকে আমরা বলি অবজারভেবল ইউনিভার্স। আমরা পুরো মহাবিশ্ব দেখতে পাই না, কারণ ইনফ্লেশনের সময় মহাবিশ্বের এক জায়গার সাথে আরেক জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সব প্রশ্ন সমাধানের জন্যই অনেকের কাছে এই ইনফ্লেশন থিওরি গ্রহণযোগ্য হয়। যাই হোক, পরবর্তী 10⁻32 সেকেন্ড থেকে 10⁻12 সেকেন্ড সময়ে সকল ফান্ডামেন্টাল ফোর্সগুলো আলাদা হয়ে যায় এবং সেই সাথে হিগস ফিল্ড নন জিরো পটেনশিয়াল এ আসে এবং মহাবিশ্বের প্রসারণ স্বাভাবিক গতিতে হতে থাকে। মহাবিশ্বে থাকা পিওর এনার্জি থেকে সাব অ্যাটমিক পার্টিকেল তৈরি হয় 10⁻12 সেকেন্ড থেকে 10⁻6 সেকেন্ডে। সেই সময় হিগস ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করার মাধ্যমে অ্যাটমিক পার্টিকেলগুলো মাস গেইন করে। পরবর্তীতে 10⁻6 সেকেন্ড থেকে 1 সেকেন্ড সময়ের মধ্যে মহাবিশ্ব অনেকটা ঠান্ডা হয়ে আসে, ফলে সাব অ্যাটমিক পার্টিকেল একসাথে হয়ে হাইড্রো এবং প্রোটন এবং নিউট্রন তৈরি করে। বিগ ব্যাংয়ের মাত্র 1 সেকেন্ড পরেই মহাবিশ্ব অনেকটা ঠান্ডা হয়ে যায় এবং মহাবিশ্বের তাপমাত্রা দাঁড়ায় 10⁻12 কেলভিন। এই সময় প্রোটন এবং নিউট্রন একসাথে হয়ে হাইড্রোজেন এবং হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি করে। এইভাবে বিগ ব্যাংয়ের প্রায় 3,80,000 বছর পর মহাবিশ্বের তাপমাত্রা কমতে কমতে দাঁড়ায় 3000 কেলভিন, যার ফলে অ্যাটমিক নিউক্লিয়াস তার চারপাশে ইলেকট্রনকে ধরে রাখতে সক্ষম হয় এবং এভাবেই তৈরি হয় প্রথম পরমাণু। বিগ ব্যাংয়ের প্রায় 400 মিলিয়ন বছর পর মহাবিশ্বের প্রথম স্টার তৈরি হয়েছিল। প্রথম দিকে স্টারগুলো ছিল খুবই বিশাল, যা সুপারনোভা ব্লাস্ট হয়ে তৈরি হয় দ্বিতীয় প্রজন্মের স্টার এবং তারপর আমাদের পৃথিবী, সোলার সিস্টেম, সূর্য, গ্যালাক্সি। তাই আমরা মূলত হচ্ছি স্টারডাস্ট। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এরকম যদি আপনারা আরও ভিডিও চান, সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটিকে এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন।